গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে দেশে বিদেশে বেশ চাপে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে নানা প্রান্তে নানা রকম অস্থিরতা। অন্তর্বর্তী সরকারের 10 দিন পার হয়েছে। এই 10 দিনেও এখনো পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ এসছে অন্তর্বর্তী সরকারের, এটি কোনোভাবেই বলা যাবে না। ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু বলছিলেন কয়েকদিন আগে যে অ্যাকশন শুরু হলে সমর্থন চাই, সমর্থন দিলাম, পারফেক্টলি সমর্থন আছে। ক্ষমতায় টিকে থাকতে সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন শেখ হাসিনা। সব সংস্কারের পরই জাতীয় নির্বাচন আয়োজন করবে। প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই তাজা এবং গরম খবরে আজকে আপনারা দেখতে চলেছেন পিনাকি ভট্টাচার্য কিন্তু বলেছে মির্জাফরকে আমরা বিশ্বাস করবো এবং মির্জাফরকে আমরা সম্মান করবো, তবু শেখ মুজিবুর রহমানকে আমরা সম্মান করব না। হঠাৎ এমন কথা কেন বললেন পিনাকি ভট্টাচার্য? সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে সাথে কিন্তু ডক্টর ইউনূস বলেছে আওয়ামী লীগকে চিরতরে বিদায় জানাতে হবে। বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না, বাংলাদেশে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। হঠাৎ কেন ডক্টর ইউনূস এরকম সিদ্ধান্ত নিতে গেলেন? প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডিবি হারুনকে যাবজ্জীবন দেওয়া হবে। 24 বছরের আগে জেল থেকে বেরোতে পারবে না ডিবি হারুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবারও বলছি, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। ইউনূসের অ্যাকশন শুরু বলছিলেন কয়েকদিন আগে যে অ্যাকশন শুরু হলে সমর্থন চাই, সমর্থন দিলাম, পারফেক্টলি সমর্থন আছে। দেখেন, আমি বারবারই বলি, একজন লিখছিলেন ভাই তো আপনি আওয়ামী লীগ হলে আপনি ডক্টর ইউনূসকে কেন সমর্থন করেন? দেখেন, আমাদের এইটাই সমস্যা। আমরা আওয়ামী লীগ করে দেখে ডক্টর ইউনূসকে কেন সমর্থন করবো না? আপনি যদি একটু যৌক্তিকভাবে চিন্তা করেন, যদি আপনি দল বেচা ভাত খান, পোস্ট পদবি বেচা ধান্দা করেন, ইনকাম করেন, দেন আপনার কাছে ডক্টর ইউনূসরে এই মুহূর্তে পছন্দ হবে না। আমার কাছে পছন্দ কেন? আমিও চাই আমার দল আওয়ামী লীগ রাজনীতি করবে মানুষের ভালোবাসা নিয়ে, আমার দল উন্নয়ন করবে, যে উন্নয়নটা এসে বিএনপির কাছে হিংসার কারণ হবে, বিএনপি আরও বেশি উন্নয়ন করবে। আমার দল যদি কোনো অপরাধ করে, বিএনপি এসে সেই অপরাধটা কম করবে, বেশি না। এইটাই তো রাজনীতি হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের দলগুলো এই ট্র্যাকে নাই। এখন এই দলগুলোর জন্য একটা লেসন ক্রিয়েট করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সো সুতরাং তিনি একটা সিলেবাস তৈরি করছেন, আর এই সিলেবাসটা তৈরির পক্ষে আমি। কারণ এখন যে অ্যাকশনটা নেওয়া হয়েছে সারা বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এই অ্যাকশনটার রেজাল্ট পৌঁছাতে যাচ্ছে। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সাবধান, দল বেচা বহুত খাইছেন। যদি কোনো গমের সরকারের গম, চাইল, ডাইল, টিন লুট করে থাকেন, সময় কিন্তু চলে আসছে এই অ্যাকশন। বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে, মানে যদি জরুরি প্রয়োজন মনে করা হয়, সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। এখানেই চেষ্টা। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য, এছাড়া পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও সরিয়ে দেওয়ার সক্ষমতা দেওয়া হচ্ছে সরকারকে। আপনি বুঝতে পারছেন যে একজন এলাকাতে একজন লোক, খারাপ লোক, সে কোনোভাবে টাকা পয়সা খাওয়াইয়া পাবলিকরে টাকা পয়সা দিয়া বা অনৈতিকভাবে সে পাশ করে ফেলছে। এখন এতদিন যে সিস্টেমটা ছিল, যদি কেউ পাশ করে ফেলে, আর মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রেস ব্রিফিং এর মধ্যে জানিয়েছে যে এই আন্দোলনের পর যে সরকার গঠিত হয়েছে, তো জনপ্রতিনিধিদের অধিকাংশ এখন আত্মগোপনে রয়ে গেছে। জেলা উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, সব জায়গায় প্রায় একই চিত্র। তো তাদের তো একটা নির্দিষ্ট কাজ আছে। এখন তারা যখন না এই কাজগুলো কি হচ্ছে, ব্যাহত হচ্ছে, তো এখন এই পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলো তো অনেকটা বিকল হয়ে গেছে। তো সরকার সেই ক্ষেত্রে এই আইনটাকে এখানে কানেক্ট করছে। বেসিক্যালি স্থানীয় সরকার আইন 2009-এ দুটি নতুন ধারা এড করে এই আইনটাকে বিশেষ ক্ষমতা বলে এইভাবে রাখা হয়েছে যে আজকের পর থেকে যারা এই প্রতিষ্ঠানগুলোতে মেয়র বা বিভিন্ন পদে দায়িত্বশীল ছিল, তারা যারা অনুপস্থিত আছে তাদের কাজটা করবে কে? প্রশাসক, মানে ইউএনও অথবা জেলা প্রশাসক, অথবা তারা যাকে নিয়োগ দিবে সেখান থেকে কাজটা পরিচালিত করা হবে। তো এটা খুবই সুন্দর একটা হয়েছে। তো এটা কি কয়েকদিনের জন্য না, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক মনে করলে ভবিষ্যতেও এই আদেশটাকে বলবৎ রেখে এই কাজগুলো চালাইতে পারবে। এটা কেন আমার কাছে মনে হয়েছে যে দরকার? যেমন ধরেন কোনো একটা এলাকায় অনেক সময় হয় কি, আমাদের যারা আমজনতা আছে, এটা তো টাকাখুর। আমরা আমজনতা হচ্ছি মানে রুটি, বিস্কুট, চা, বিরিয়ানি, এগুলো পাইলে আমরা ভুলে যাই যে 5 বছর আমি রাষ্ট্রের কাছে পাও না, কি রাষ্ট্র আমাকে দিচ্ছে কি? নির্বাচন আসলে চোর বাটপার দেখি না, দলের সিল দেখলেই লাফাইয়া ঝাপাইয়া পড়ি দেশে বিদেশ থেকে। তো এজ এ রেজাল্ট কি হয়? মারা খাই। তো সেই জায়গাতে একজন ক্ষমতায় বসে গেলে তার 5 বছর আগে নামানো যায় না, আদালত ঘুরতে ঘুরতে তার মেয়াদ শেষ হয়ে যায়, আরেক নির্বাচনের সময় আসে। বাট এই আইনটা করতে পারবে কি? কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা বা কোনো নেতা যদি এই জায়গাতে বসা যায়, সেই ক্ষেত্রে তাকে অপসারণ করা মাত্র একটা তুরিতেই সে অপসারণ হবে। এটা খুবই সুন্দর একটা আইন হয়েছে।
বাকি আছে চেয়ারম্যান। এখন দেখা যাক, হয়তো এটার ব্যাপারে আসবে। তবে সারা বাংলাদেশের চেয়ারম্যানরা যারা অতি উৎসাহী ছিল তাদের মধ্যে অনেকেই বিপদে পড়ছে। নর্মালি এলাকায় যারা ভালো মানুষ ছিল, দল করছে, সমস্যা নেই। দেখেন এখনো বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতারা বুক ফুলে ঘুরতেছে। কেন? তারা মানুষের উপর জুলুম করে নাই। যারা জুলুম করছে তারাই বিপদে আছে। আবার আজকের দিনে যে সকল অতি উৎসাহী বিএনপির নেতারা ক্ষমতায় আসার চিন্তার আগেই মানুষের পিটাপিটি শুরু করছেন, দোকানপাট ভাঙচুর করছেন, লুটপাট করছেন, চাঁদাবাজির ইয়েটা নাইছেন, আবার দলবদল হলে সবার আগে আপনিই পিঠা খাবেন, আপনারই ফালাই দিবে, কারণ আপনি অতি উৎসাহী। আওয়ামী লীগের মধ্যে যারা অতি উৎসাহী ছিল তারাই বিপদে পড়ছে। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে দেশে বিদেশে বেশ চাপে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করছেন ভারতেরই বিভিন্ন দলের নেতাকর্মীরাও। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন তেলেঙ্গানা ভিত্তিক দল অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি হায়দরাবাদ থেকে 5 বারের নির্বাচিত সংসদ সদস্য। তার প্রশ্ন, মোদী সরকার কেন বাংলাদেশের জনগণকে সমর্থন দিচ্ছে না? তারা কেন পদচ্যুত নেতাকে সমর্থন দিচ্ছে? সম্প্রতি ভারতীয় গণমাধ্যম TV9 ভারতবর্ষকে দেয়া সাক্ষাৎকারে আসাদুদ্দিন বলেন, যদি আগামীকাল বাংলাদেশ সরকার বলে দেয় ভারতের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, তখন কি করবে? তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিলেন? আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেন, কূটনীতিক পলিসির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব হারাচ্ছে ভারত। এ সময় মালদ্বীপ, শ্রীলঙ্কা, মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। বর্তমানে প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের খুব একটা ভালো সম্পর্ক নেই। এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিল ওয়াইসি। 8 আগস্ট দেয়া পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি হিন্দুদের বাড়িঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেন ওয়াইসি। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শুরু থেকেই বাংলাদেশ ইস্যুতে বেশ সরব। বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন তুঙ্গে ওঠার পরপরই তিনি বেশ কিছু বক্তব্য দেন, জানিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। বিশেষ করে দমন পীড়নের শিকার হয়ে কেউ পশ্চিমবঙ্গে এলে তাকে আশ্রয় দেওয়ার বক্তব্য আলোচিত হয়। পরে অবশ্য ঘটনা আরো গুরুতর হলে তিনি বলেছেন, এই ব্যাপারে যা বক্তব্য দেওয়ার ভারত সরকারই দেবে। তবে কয়েকদিন আগে কলকাতার এক হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষিত হওয়ার ঘটনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন মমতা ব্যানার্জি। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ওরা ভেবেছে বাংলাদেশের মতো আমাকে ক্ষমতা থেকে নামাবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশে নানা প্রান্তে নানা রকম অস্থিরতা। অন্তর্বর্তী সরকারের 10 দিন পার হয়েছে। এই 10 দিনেও এখনো পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ এসছে অন্তর্বর্তী সরকারের, এটি কোনোভাবেই বলা যাবে না। সরকারের ভেতরে এবং বাইরে বেশ কিছু পরিস্থিতি সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে এবং সরকারের প্রতিও কিন্তু মানুষের সেই আস্থাটা এখনো দৃঢ়ভাবে জন্ম নেয়নি, যার কারণে এই অস্থিরতা। সেই অস্থিরতার বহিঃপ্রকাশ নানাভাবে দেখা যাচ্ছে প্রশাসনে দফায় দফায় রদবদল করতে হচ্ছে। 3 দিনের মাথায় স্বরাষ্ট্র সচিবকে বদলি করতে হচ্ছে। 5 জন অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিতে সচিব নিয়োগ দেওয়া হচ্ছে, যারা ইতিমধ্যে অবসরে চলে গিয়েছে। মানে বুঝতে পারছেন যে বিদ্যমান যে প্রশাসন আছে সেই প্রশাসনের উপরে অন্তর্বর্তী সরকার ভরসা করতে পারছে না, যার জন্য অবসরে যাওয়া 5 অতিরিক্ত সচিবকে চুক্তিতে এনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব করা হয়েছে। তার মানে হচ্ছে পুরো প্রশাসনের যেই স্ট্রাকচার সেই কাঠামোর উপরে নিয়ন্ত্রণ নেই বা ভরসা করতে পারছে না যে তাদেরকে দিয়ে এই অন্তর্বর্তী সরকার চলতে পারবে, যার কারণে একটা অস্থিরতা। এখনো পর্যন্ত যদি বলেন যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কি নিশ্চিত হয়েছে? না, নিশ্চিত হয়নি। বিভিন্ন প্রান্তে অস্থিরতা, নিরাপত্তার ভয়ে যারা বিরোধী মত, এখন আওয়ামী লীগ বা তাদের যে সমর্থক যে গোষ্ঠী, তারা কিন্তু এলাকা ছাড়া। যতক্ষণ না পর্যন্ত তারা এলাকায় এসে বসবাস করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে। এবং মাঝে মধ্যে কিছু কিছু খবর আসছে খুব ভয়ঙ্কর, যে যারা মারধর এমনকি নিহত হওয়ার মতন ঘটনা ঘটছে। বিএনপি তার মতন করে চেষ্টা করছে, জামাতও চেষ্টা করছে, কিন্তু তৃণমূল পর্যায়ে যেটা হয় এই বিএনপির বিশেষ করে এই দলগুলোর খুব একটা নিয়ন্ত্রণ থাকে না। সেখানে আঞ্চলিক স্বার্থ দ্বন্দ্ব এত বেশি প্রকট থাকে যে তারা কেউই কাউকে সহ্য করতে পারে না, যার ফলে এখনো পর্যন্ত সেনাবাহিনীর উপরই ভরসা। সেনাবাহিনী থানাগুলো পাহারা দিচ্ছে এবং কোনো জায়গায় কোনো গোলযোগ হলে তারা উপস্থিত হচ্ছে, পুলিশ উপস্থিত। ডিবির সাবেক প্রধান দ্য ব্লুটুথ বয় ডিবি হারুনকে নিয়ে অনেক নিউজ আপনারা পেয়েছেন, তবে এই নিউজটা হয়তো এখনো অনেক মানুষ পাননি। কোটানা মেধার পক্ষে সারা বাংলাদেশ থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অতি উৎসাহী ভূমিকা রেখেছিল ডিবির হারুন। এবার বের হয়ে এসেছে কেন সেই কোটার পক্ষে, কারণ যখন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসছে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়া যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে চাকরি করছেন, আপনাদের কিন্তু কপাল পড়তে যাচ্ছে, জরিমানা হবে, জেল হবে, কারণ রাষ্ট্রের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন। আর যখন এই নির্দেশ আসলো, এরপরে উঠে আসলো ডিবি হারুনের নাম, কারণ তার যে চাকরির কোটা সেটাও মুক্তিযোদ্ধার কোটা। মুক্তিযোদ্ধার কোটা পাওয়ার চাকরিটা অপরাধ না, অপরাধ হচ্ছে নিজের বাবা মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও
ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করে 2000 সালে 20তম BCS এর মাধ্যমে পুলিশের একটা উচ্চ পদে চাকরিতে সে জয়েন করে ফেলেছে। তথ্য বলছে যে কিশোরগঞ্জের মিঠামাইন ঘাগরা ইউনিয়নের সম্ভবত হোসেনপুর গ্রামের একজন সাধারণ কৃষক মোহাম্মদ আসিফ ভুইয়া, মানে তার বাবার নাম হাসিফ ভুইয়া। হাসিফ ভুইয়া কি একজন কৃষক, তো কৃষক হলে কি মুক্তিযোদ্ধা হইতে পারে না? পারে, বাট তিনি মুক্তিযোদ্ধা করেন নাই, এমনটাই এলাকার তথ্য। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ তারা একটা প্রতিবেদন করেছে। তাদের প্রতিবেদনটিতে বলা হয়েছে যে এলাকাতে গিয়া খোঁজ নিয়ে দেখা গেছে আরেক চিত্র। সংখ্যালঘুদের নিয়ে বারবার কথা বলা এডিবি হারুন নিজেই সংখ্যালঘুদের জমি হরণ করে রেখেছেন। দিলীপ কুমার মানিক নামক একজন হিন্দু ভাইয়ের কয়েক লক্ষ, প্রায় 20 লক্ষ টাকার সম্পত্তি মাত্র 50,000 টাকা বায়না কইরা বাকি টাকাও দিচ্ছেন না। আর এই যে প্রেসিডেন্ট রিসোর্ট, যেটা আপনারা দেখছেন, বাংলাদেশের সকল দুর্নীতিবাজদের যারা অবৈধ পয়সা কামায় তাদের জন্য ওইখানে এটা বানানো হয়েছে। হেলিকপ্টারে যায়, মৌজ ফুর্তি করে চলে আসে। এনজয় বাই হারুন এন্টারটেনমেন্টের এটা একটা প্রোডাকশন, দ্য প্রেসিডেন্ট রিসোর্ট। এখন হারুন সম্পর্কে এখানে যতগুলো তথ্য আসছে, যে আমি আর আগে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করতো, তো রাজনীতি করা অপরাধ না। আমরা ছাত্রদল কেউ করি, কেউ ছাত্রলীগ করি, কেউ ছাত্র শিবির করি, ডাজন্ট ফ্যাক্ট। কিন্তু আমাদের যে বাংলাদেশে রাজনৈতিক একটা সমস্যা আছে কি, যে যেই দল ক্ষমতায় থাকে সেই দলের যারা নেতা কর্মীরা আছে তারা একটু চাকরিতে অগ্রাধিকার পায়। 1996 সালে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তখন হারুন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল। তো এরপর পরে 2000 সালে নিয়োগ হয়েছে, BCS পরীক্ষা দিচ্ছে, ভুয়া মুক্তিযুদ্ধ কোঠা দিয়ে ঢুকে গেছে। তারপরে 2001 সালে সম্ভবত বিএনপির একজন সিনিয়র লিডার জয়নুল আবেদিনকে রাস্তার মধ্যে প্রকাশ্যে মারধর করার সেই ভিডিওর পরে কোথাও না কোথাও দলের চোখে পড়ে যান, আর এরপরে পিছনে ফিরে তাকাইতে হয় নাই। এরপর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড, দিন শেষে ডিবিতে আইসা তার যে অবস্থানটা তিনি ক্রিয়েট করছিলেন, সেখানে বেশিরভাগ সময় রাজনৈতিক পারপাসে যেই সকল ব্যক্তিরা ঝামেলা যুক্ত ছিল তাদেরকে কিন্তু নানানভাবে টর্চার, অত্যাচার অথবা ভুয়া মামলা, বিভিন্নভাবে অ্যারেস্ট, গুম করা, অনেক কিছু তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে। এখন এই মুহূর্তে যেহেতু আমাদের আজকে এই ঘোষণাটা আসছে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে এই কাজ করছে তাদের প্রত্যেককেই অ্যাকশন নেওয়া হবে। এখন দেখার অপেক্ষা ডিবি হারুনের ব্যাপারে কি অ্যাকশন নেয়। একাধিক ঝামেলা এখন পড়ে গেছে, একাধিক ঝামেলায়। প্রথমত চাকরিটাই অবৈধ, ভুয়া মুক্তিযোদ্ধা। তারপরে হচ্ছে যে কি পরিমাণ টাকা বানাইছে, শত শত কোটি টাকা, হিন্দুদের জায়গা দখল করে রাখছে। তারপরে ডিবিতে টর্চার সেল বানায়, সেখানে অনেক মানুষকে নির্যাতন করছে, ছাত্রদের কাছ থেকে জোর করে স্টেটমেন্ট আদায় করছে, তার উপরে অফিসে আসে না, নানান হত্যা মামলা বিএনপি তাদের বিরুদ্ধে দিচ্ছে। তো দিন শেষে হারুনের তো খেলা শেষ। এখন বিষয় হচ্ছে শাস্তি কি হয় সেটা হয়তো আমরা দেখব। এই অভিযোগ সম্পর্কে হারুনের কাছে একাধিকবার ফোন করা হলেও কালের কণ্ঠের পক্ষ থেকে কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি। এই ভিডিওটা দেখেন। হাসনাত আব্দুল্লাহ, লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান, লুঙ্গি ডান্স। খুব সম্ভবত, আমি নিশ্চিত না, কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি। গতকাল রাতে ধানমন্ডি 32 আশেপাশে শুনেননি? গতকাল এই বিষয়টি এসেছে, মানে শুনেছি। দেখুন, বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয়। আমি প্রশ্নটা ছিল শুনেছেন শুনেননি? আমি শুনেছি, আমার হলেও শুনেছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি, এবং সেটিকে ডিজোন করার কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন শুধু অতটুকুই ছিল, শুনেছেন অথবা শুনেননি? জি, আমি একটু বলছি। লুঙ্গি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান। এটা 2013 সালে মুক্তি পেয়েছে সিনেমাটি, এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক, এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে এই গানটি করা। মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এইরকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে। এখন আপনাকে প্রশ্ন করতে চাই, গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা? আমি এখানে তৃতীয় কোনো পক্ষ এমন কেউ করেছে, আমরা করিনি, ষড়যন্ত্রের গন্ধ, গত 15 বছর এগুলো আমি শুনেছি। হাসনাত আব্দুল্লাহ, বেশ শুনেছি। রাত 1টা-2টা থেকে এই গান শুরু হয়। আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে 2-3 ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি। এটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন? মাইয়ার খুব লাগিছে লুঙ্গি ডান্স না দেখতেছি। দাঁড়াও মাইয়া, তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি, আসো। লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না? শেখ মুজিবকে খুব বেশি বুঝে গেছো না? হ্যাঁ, এই যে বুঝে রাখেন, বুঝছেন? এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে, বুঝছাও? তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখে নেই, ধানমন্ডি 32 নম্বরের 2 পাশে ব্যারিকেডকে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? সিদ্ধান্তটা কার? মানে আমার জানা দরকার আর কি, কুরকুরানিটা কার? সুপুর নাকি উপদেষ্টার? 32 নম্বরকে প্রোটেকশন দেওয়া যাবে না, সোজা হিসাব। 32 নম্বরের সাথে আমাদের সকল বোঝাপড়া শেষ হয় নাই। যে ব্যারিকেড বসাইছেন সেটা সরান। হ্যাঁ, ভালো করে কইতেছি, ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাবিপদে পড়বেন। লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে বিপদ ঠেকাইতে পারবেন না। কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি। ধানমন্ডি 32 নম্বরের সাথে আমাদের হিসাব আছে। ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে, তারপরে ওই বিল্ডিং এর মুক্তি। জনগণের সাথে ফয়সালা শেষ। অনেকে কইতেছেন মুজিবের কি কোনোই ভূমিকা নাই? থাকবে না কেন? হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে। মানুষের ঔরসে রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে, তাই না? আর মুজিব কি করেছে? স্বাধীনতার নেতা ছিল। আজ এনে বিষয়টা দেখি। তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো জিন্নাহ সাহেবেরও আছে, আছে না? আছে তো। তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের? এই মানচিত্রটা কার দেওয়া? এটা তো জিন্নাহ সাহেবের দেওয়া। তো জিন্নাহ সাহেবকে আমরা এখন সালাম টুকি নাকি? হ্যাঁ, কি মানবেন?
আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে। মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল। আমাদের যুগ যুগের এই যে তিতুমির যে লড়াই করলো, হাজী শরীয়তুল্লাহ লড়াই করলো, এই যে নুরুদ্দিন লড়াই করলো, এ কার জন্য? জমিদারি উচ্ছেদের জন্য। তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে? মুসলিম লীগ। তো জমিদারি প্রথা উচ্ছেদ করলো কে? আমাদের প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে? মুসলিম লীগ। তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতৃত্ব করতো মুসলিম লীগ। মৌলানা ভাসানী বলেন, শেখ মুজিব বলেন, শেরে বাংলা বলেন, সবাই কে না? এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায়, জনগণের বিরুদ্ধে দ্বারা মুসলিম লীগ নিশ্চিহ্ন হয়ে যায় নাই? আমরা কি এখন মুসলিম লীগের নামে জয়ধ্বনি দেই, জয়গান করি? মুসলিম লীগের নামে করি না। এত গৌরবজনক অর্জন থাকা সত্ত্বেও তো কেন করি না? তাইলে ওটার জবাব দেন আগে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেই ইতিহাস থেকে। বাংলায় বর্গিরা আসতো জানেন তো? ওই যে খোকা ঘুমালো পাড়া জুলালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? 1741 সাল থেকে মারাঠারা বাংলা আক্রমণ করে লুটতরাজ, ধর্ষণ, কি নাকি খুন খারাপি এই সমস্ত চালাইতে থাকে। পরবর্তী দীর্ঘ 10 বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে। এটাই হইতেছে সেই বর্গি, যাদের কথা আমি বলছি আগের এপিসোডে। সে অংশটা দেখান এডিটর সাহেব, গঙ্গারামের কবিতা সহ। সবাই পালাই গেছে বর্গি আসার খবরে। তারপরে গঙ্গারাম লিখতেছে, এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গি গেরিল আইসার সাথে। মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা, সোনা রূপা লুটে নেও আর সব সারা। কারু হাত কাটে, কারু নাক কান, একই চোপে কারু বধে পড়ান। মোহিনী স্ত্রীলোক বান্ধি ধৈরা লইয়া যায়, আঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায়। একজনে সারে তারে আরেকজন ধরে, রমণের ভারে তাই শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে, কান্দিছে পাষাণ, রাখো কৃষ্ট কালী আল্লাহ ভগবান। কি বুঝলেন? শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না, নারীদেরকে নিদারুণ অসম্মান করতো। এই ইতিহাস আপনাকে কেউ বলছে? বলেনি, বলবেও না। শুধু শুনবেন 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি, যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই। এই যে বর্গীদের অত্যাচার, এই যে বর্গীদের আক্রমণ, এই যে বর্গীদের নিপীড়ন, এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন? কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে? কে? কোন সেই বীর জানেন? জানেন না? না, নাম বললে অবাক হবেন। সে মুক্তিদাতার নাম আমরা জানি, কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না, বলবো না। কেন বলবো না? কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল, বর্গীদের পরাজিত করছিল, সমূলে নির্বংশ করছিল, তার নাম হচ্ছে মীর জাফর আলী খাঁ। হ্যাঁ, সেই মীর জাফর, যে পলাশির আম্রত কাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চুপ পুতুলের মতো দাঁড়াইছিল, সেই মীর জাফর আলীবর্দী খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমূলে পরাজিত করে। এই জন্য আলীবর্দী খান এতই তাদের পছন্দ করতো যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে। শেখ মুজিব আরেক মীর জাফর, স্বাধীনতার আন্দোলনের নেতা, কিন্তু বর্বর স্বৈর শাসক আর হাসিনার ফ্যাসিস্ট শাসনের আইকন। তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মীর জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না, তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই। মীর জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে, ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না। তার স্বৈর শাসন এবং তার ফ্যাসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। যদি মুজিবকে সেলিব্রেট করতে হয়, তাহলে বর্গীদের বিরুদ্ধে মীর জাফরের বিরুদ্ধকে আগে সেলিব্রেট করতে হবে। তাই 32 নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব, ওই বাড়ির ডিনামাইট মাইরা ধুলা মিশাই দেবো। ওইটা ফ্যাসিবাদের আইকন। ওই ব্যারিকেড রাখছে না, ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে সেট সেট করে, আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গুনিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন। মানুষের গু হোক, কুকুরের গু হোক, বিড়ালের গু হোক, যাই হোক, ভিতরে ছুঁড়ে মারবেন। যতদিন ওই ব্যারিকেড রাখবে ততদিন ছুড়বেন, ততদিন মুদবেন ওইটার উপরে। কোনোভাবে ওই বাড়িকে টিকতে দিবেন না। মনে রাখবেন, ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয়, সেই এই ফ্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে। সেনা পাহারা যাই রাখছেন সরাই ফেলেন। জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন। 15ই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস, বাংলাদেশের মানুষ উৎসব করবে, আমরা উৎসব করব। তুই বলার কে রে? হ্যাঁ, লুঙ্গি ড্যান্স না কি করছে? 100 বার করবো লুঙ্গি ড্যান্স। মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না। এই যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে, ওদের বলবেন মীর জাফর আলী খাঁকে তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে। ওইটা ইতিহাস না? বর্গীর আক্রমণ ইতিহাস না? খালি পাকিস্তানের শোষণই ইতিহাস? পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না। মুজিবের আগে মীর জাফরের হিস্সা আছে বাংলার ইতিহাসে, তাহলে ওইটা নিশ্চিত করেন। তো মাইয়া সাবধান হইয়া যাও। এরপরে যদি বাড়াবাড়ি করো না, আজকে কিছু কইলাম না, আজকে খালি ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যদি কিছু করো না, তোমার গেল ধর্ম, এমনকি কোনো ধর্ম টের পাবা। এবার আসেন একজন শহীদের আলাপ করি। 20 জুলাই ঢাকার সাভার বাসস্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ। কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী ভাতাও পেত। কালুখালীর রতনদিয়া রেল লাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই। 1.5 দশক ধরে ঢাকার সাভার বাসস্ট্যান্ডে একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন। সাভার মাছবাজারের পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন, ছেলে রমজান শেখ এবং মেয়ে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি। দরিদ্র ছিলেন, কিন্তু সুখের সংসার ছিল। ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 4র্থ বর্ষে, মেয়ে মিতু আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ 1ম বর্ষে পড়াশোনা করতেন। সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখা দেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন।
কুরমান শেখের ছেলে রমজান বলেন, দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্বু দোকান বন্ধ করে পেছনের মাছবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেন। এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেন। আমার এক চাচাও ছিলেন। পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে। নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন, সে প্রতিবন্ধী ভাতাও পেত, সোজা হয়ে দাঁড়াতে পারত না, ঠিকমতো হাঁটতেও পারত না। ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করত। সে কোনো দল করত না। আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল, স্যার আমি অসুস্থ, ব্যবসা করে খাই, আমার গুলি কইরেন না। এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকারভাবে। হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল ট্রিগার হ্যাপি, ইনডেমনিটি পাওয়া উর্দি পড়া খুনি, যাদের খুন, দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন করলে কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় ছিল না। এই বিপ্লবের প্রথম প্রহরেই সেই পুলিশ নিদারুণভাবে কাপুরুষের মতো পরাস্ত হয়েছে সারা দেশে। এদের পান্ডারা হয়েছে পলাতক। কিন্তু এই ইতিহাস আমরা লিখে যাব, বলে যাব যুগ যুগ ধরে, যেন মানুষ এই অমানুষগুলোকে চিনে রাখে, যেন মানুষ এই হাসিনার দুঃশাসনকে চিনে রাখে, যেন মানুষ হাসিনার এই রক্ত পিপাসাকে মনে রাখে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।